আপনারা সবাই জানেন, কাউকে অ্যাড্রেস করছি না, যে এটা এমন একটা দেশে আমরা বাস করি, এমন একটা সময়ে বাস করি যে এখন বিএনপির কোন নেত্রীকে নিয়ে প্রোগ্রাম, সেটা আসতে আমাদের নাগরিক সমাজের অনেকের মধ্যে অনেক দ্বিধা কাজ করে। আমার মনে আছে এখানে ফখরুল ভাই আছেন, যখন বেগম খালেদা জিয়া ছিলেন 2018 সনের আগে, তখন যখন ডিপ্লোমেটদের জন্য পার্টি করা হতো, ইফতার পার্টি, সেখানে আমাদের সুশীল সমাজের অনেকেই আসতেন, যাদের কেউ কেউ আওয়ামী লীগের সাথে খুব ঘনিষ্ঠ বলে মনে করেন, ওনারাও আসতেন। যাদের কোনো কথা বলা মাত্র বড় বড় পত্রিকায় ফার্স্ট পেজে হেডিং হয়, তাদের অনেকেই এসেছেন। তখন আপনি ছিলেন, আমার ঘনিষ্ঠ অনেকে আছেন। আমি এবারে লক্ষ্য করলাম, এবার যখন বিএনপির দুঃসময়, যখন 2024 সনের একতরফা একটা ভুয়া নির্বাচনের পরে যখন বিপর্যস্ত অবস্থায় বিএনপি ইফতার পার্টির আয়োজন করলো, তখন কারো আশা সাহসী হয়। এমনকি আমাদের সুশীল সমাজের একজন অর্থ ঘনিষ্ঠ, উনি দেখলাম জাতীয় পার্টির ইফতার পার্টির প্রোগ্রামে গেছেন, বিএনপি প্রোগ্রামে আসেন। আমি কিন্তু আজকে এই প্রোগ্রামে আমি কিন্তু চাকরি করি, এখন আমি চাকরি করি, আমার বাচ্চারা আছে, কিন্তু আমি বলছি আমি প্রোগ্রামটাতে যাবো। এই যে সবাই ভয় পায়, শুধুমাত্র এই জন্য হচ্ছে একটা কারণ, যে আমাদের এই সুবিধাবাদিতা রাজনীতিবিদদের মধ্যেও আছে, আমাদের নাগরিক সমাজের মধ্যেও আছে। এটা আমাদেরকে ত্যাগ করতে হবে। এটা বলার জন্য এখানে এসেছি। সবাই ভয় পায় দেখে, সবাই কেউ কেউ ভয় পায় না, এটা দেখাতে এসেছি। সেকেন্ড যে কারণে এসেছি সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা। আমি কোনোদিন বিএনপির কোনো কিছুর সাথে ইনভলভ ছিলাম না। বিএনপি 2 বার ক্ষমতায় ছিল, আমাদের জমিরুদ্দিন সরকার আঙ্কেল আছেন, ওনার ছেলে আমার স্টুডেন্ট ছিল। আমাকে কোনোদিন কেউ বলতে পারবে না বিএনপির 2 বার ক্ষমতাকালে কোনোদিন বিএনপির কোন মিনিস্টারের সাথে আমি দেখা করেছি, নেভার। তারা প্রত্যেকে পার্সোনালি আমার প্রচন্ড ক্লোজ ছিলেন। বিপদ আমি সাংবাদিক ছিলাম, আব্দুল্লাহ শিকদার ভাই জানেন, মান্নান ভুইয়া, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সালাম তালুকদার, ওনারা আমার এত ক্লোজ ছিলেন। মান্নান ভুইয়া গাড়ি ছিল, উনি গাড়িতে করে আমাকে সাভার নামিয়ে দিতেন মাঝে মাঝে যখন সাংবাদিকতা করতাম। তো আমি কিন্তু কোনোদিন কখনো, বিএনপি 2 টার্মে ক্ষমতায় ছিল, কোনোদিন কোনো মিনিস্টারের অফিসে বাসায় কোনোদিন কখনো যাইনি। কিন্তু আমি আজকে প্রোগ্রামে এসেছি, সেটা হচ্ছে আমার বেগম জিয়ার প্রতি ব্যক্তিগত শ্রদ্ধাবোধ। এটার মধ্যে কোনো ভান ভনিতা নাই। আপনারা দেখেছেন, আমি টেলিভিশনে সবসময় বলি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমার শ্রদ্ধাবোধ, বেগম জিয়ার প্রতি আমার শ্রদ্ধাবোধ। আমার এই শ্রদ্ধাবোধের জন্ম কোনো সুবিধাবাদের কারণে না। আমরা যখন ছাত্র ছিলাম, প্রচন্ড ভাবে চাইতাম এরশাদের পতন হোক। তখন আমরা 2 নেত্রীকে পাশাপাশি রেখেছিলাম। একজন যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান বলে কয়েকদিন পরে নির্বাচনে গেছেন, আরেকজন সংসদে একা বাইরে থেকেছেন। তখন কিন্তু জামাতও গেছে ইলেকশনে, 86 এর, আপনাদের বলা উচিত না। 86 এর জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সবাই ইলেকশনে গেছে। তখন বেগম জিয়া যখন 88 এর দিকে আন্দোলনটা একদম পড়ে যায়, আমি তখন বিচিত্রা রিপোর্টার, 88, 89, তখন ওনারা কর্মসূচি করতেন, যে বিমান অফিস ঘেরাও কর্মসূচি, মতিঝিল কেন্দ্রিক অনেক কর্মসূচি থাকতো। আমি জানি না, আমার তো খোকন ভাই, মিলন ভাই, আপনারা তখন উপস্থিত থাকতেন, আপনারা জানেন, আলম ভাই আছেন। তুমি দেখতাম পুলিশ ধাওয়া করতো, উনি বিচিত্র অফিসে চলে আসতেন, অল্প কিছু লোক। তো আমার কাছে মনে হতো সবাই আপোষ করে ফেলেছে জিয়া এরশাদের সাথে, উনি একা একা বলে কি পারবেন, মানে একটু মায়াই লাগতো আসলে। খুব ঘর্মাক্ত অবস্থায় ছুটে পুলিশের তারা খেয়ে এখানে আসতেন, তারপর আবার কর্মসূচি দিতেন, আবার সবাই সব আন্দোলন বন্ধ করে দিচ্ছে, উনি একা করতেন। তো উনার এই ত্যাগ, উনার এই ঝেয় প্রতিজ্ঞা, উনার গণতন্ত্রের জন্য স্যাক্রিফাইস, এগুলি দেখে উনার প্রতি শ্রদ্ধাবোধ হয়েছে, অন্য কোনো কারণে না। এবং আপনারা কিন্তু লক্ষ্য করে দেখবেন, আমি জানি না আপনারা লক্ষ্য করেছেন কিনা, 90 এর গণঅভ্যুত্থানের পর 3টা দলের ছাত্র নেতা বিএনপিতে জয়েন করে। একটা হচ্ছে আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি, আওয়ামী লীগের হাবিব ভাই আছেন তো, আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি। একটা হচ্ছে ছাত্র মৈত্রীর সভাপতি, স্বপন ভাই আছেন, ছাত্র মৈত্রী। আর হচ্ছে ছাত্র ইউনিয়নের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু। আপনি চিন্তা করে দেখেন, সিপিবির ছাত্র সংগঠন, আওয়ামী লীগের ছাত্র সংগঠন, রাশেদ খান মেননের দলের ছাত্র সংগঠন, তাদের সভাপতিরা বিএনপিতে জয়েন করেছিল। কেন করেছিল? তারা পাশাপাশি 2টা নেত্রীকে দেখেছিল। তা আমাদের এই শ্রদ্ধাবোধটা ওখান থেকে এসছে, এবং উনাকে পদে পদে উনার স্যাক্রিফাইস দেখেছি। আমি সাংবাদিকতার থেকে দূরে সরে গেল, সব সারা জীবন লেখালেখি করেছি,
টেলিভিশনে টক শোতে গিয়েছি, সবকিছু খুব ক্লোজলি ফলো করেছি। আমার কাছে মনে হয় উনি এত দেশপ্রেমী, এত ভালোবাসেন দেশকে, এটা আমাকে অভিভূত করে দেয়। আপনারা সবসময় ওনাকে বলেন উনি আপসী নেত্রী, অবশ্যই উনি আপসী নেত্রী। উনি অশুভ শক্তির বিরুদ্ধে, অশুভ চিন্তার বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যখন কিছু হয় তখন উনি আপসী নেত্রী। কিন্তু দেশের কল্যাণে উনি কিন্তু সমঝোতা করেছেন, নিজের অবস্থান ত্যাগ করে। আপনাদের দুইটা উদাহরণ দেখাই। যখন সংসদীয় সরকার প্রতিষ্ঠার আন্দোলন হলো, উনি যখন মনে করেছেন আচ্ছা ঠিক আছে সবাই চাচ্ছে, উনি আপোষ করেছেন। যখন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আন্দোলন হলো, ওনারাও একটা খুব বিতর্কিত নির্বাচন করেছিলেন, কিন্তু এই সরকারের মতো জনগণকে মেরে কেটে গায়েবী মামলা দিয়ে বিভিন্ন বাহিনীকে ইউজ করে ক্ষমতায় থাকার চেষ্টা করেনি। তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে ওনারাই প্রতিষ্ঠা করে গেছেন। দেশের স্বার্থে এই ফ্লেক্সিবিলিটি আমরা অন্য অনেকের মধ্যে দেখি না। আমরা তাদেরকে আপোষী দেখি নিজের স্বার্থের প্রশ্নে, নিজের পরিবারের স্বার্থের প্রশ্নে, নিজের দলের স্বার্থের প্রশ্নে। আর সমঝোতা করতে দেখি দেশের স্বার্থের প্রশ্নে, অন্য দেশের কাছে নিজের স্বার্থ বিকিয়ে দেওয়ার ক্ষেত্রে। বেগম জি এখানে একটা অনেক বড় এক্সেপশন ছিলেন। এই দুইটা জিনিস আমাকে সবসময় মনে হচ্ছে আমি এই প্রোগ্রামটাতে যাবো, যেন খুলে না দিই, প্রোগ্রামটাতে এসেছি। আমি বইটা দেখেছি, বইটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি এটা ইংরেজি যখন হয়েছিল এখানে পাবলিকেশন ছিলাম ওখানে, সেখানে আমি অল্প কিছুক্ষণ বক্তব্য রেখেছিলাম। পরে আমি দেখলাম একটা প্রায় 20 লক্ষ লোক দেখেছি একটা ক্লিপসে। মানে কত লোক, এটা আমার কথার জন্য আমি তো অনেক কিছুই বলি, 20 লক্ষ লোক তো দেখে না। উনাকে নিয়ে বলেছি ওটা কেন দেখেছে, এটা ওনার জন্য দেখেছে। তো তারপর আমি বাংলা অনুবাদটা দেখলাম। আমি বইটা নিয়ে আলোচনা করবো না, সেখানে বইটা প্রসঙ্গে আমি অনেক কিছু বলেছিলাম। তবে আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনাদের সবার মাহফুজুল্লাহ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, বাংলাদেশের মানুষের কৃতজ্ঞ থাকা উচিত। বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে এর চেয়ে বেটার কোন জীবনী গ্রন্থ লেখা হয় নাই। আপনারা খেয়াল করে দেখবেন এই বই যে গ্রন্থপঞ্জি আছে সেটা মাত্র 2 পৃষ্ঠার। কারণ বেগম জিয়ার উপর অনেক বই লেখা হয় নাই, অনেক ফিচার লেখা হয় নাই, ঠিক আছে। যখন ইংরেজি অনুষ্ঠানটা হচ্ছিল, একটা ছোট্ট ঘটনা বলি। ইংরেজি অনুষ্ঠানটা হওয়ার সময় বিএনপির একজন নেতা, উপদেষ্টা টাইপের, উনি আবার দেখলাম খুব আপত্তি করছিল। উনি, আমি এগুলি বইটা প্রশংসা করার পর উনি আমাকে ডেকে এখানে বসেছিল, আমার পাশে বসালো, বলে আমিও তো অনেক কিছু লিখেছি ওরা সম্পর্কে, একটা বই দুই এরকম। বইটা বের করে দিল, খুব ছোট বই। যাই হোক, ওইটার তুলনায় এটা কোনো রিসার্চের কোনো কম্পারিজন হয় না। তোমার ঘটনাটা কেন তুললাম, তার 1 মাস পরে দেখুন উনি আওয়ামী লীগে জয়েন করেছেন। তো উনি যিনি আওয়ামী লীগে জয়েন করেন 1 মাস পরে, তিনি কি বই লিখতে পারেন বুঝতেই পারেন। বইটা লিখেছিল হয়তো কোনো একটা বড় পদ পাওয়ার জন্য, এটা আমি ধরে নিয়েছি। মাহমুদুল্লাহ ভাইরা এরকম মানুষ ছিল না, আমরা এরকম মানুষ না। আমরা আমাদের বিশ্বাস স্বার্থ থেকে লিখি। মাহমুদুল্লাহ ভাই বইটা যখন লিখেছেন 2 পৃষ্ঠার গ্রন্থপঞ্জি, খেয়াল করে দেখেন। কিন্তু আপনি যদি ফুটনোট দেখেন, উনি 20 বছরের পত্রিকা রিসার্চ করেছেন, কমপক্ষে 20 বছরে, 1986 থেকে 2006। এরপরও এর আগেরও একটা বিচিত্র, একটা 1981 সালের বিচিত্র রেফারেন্স আছে। এত থরো রিসার্চ করে বইটা করেছেন। এটা একটা অমূল্য সম্পদ, শুধু বেগম জিয়ার জীবনী হিসাবে না, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের জীবনী হিসাবে এটা একটা অমূল্য। আমি মনে করি এই বইটা আরো অনেক আগে অনুবাদ হওয়া উচিত ছিল। বইটা অনুবাদ করতে 6 বছর কেন লাগলো, এটা যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করে গেলাম। কেন জিজ্ঞেস করলাম জানেন? কারণ আমার কাছে সবসময় মনে হয় আজকে যে দেশের মানুষের ভোটাধিকার নাই, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপর্যস্ত, আমরা একটা পরাজিত মানুষের মতো জীবন যাপন করি, মন খারাপ করে থাকি, বহু মানুষ হতাশ হয়। আমি যখন বাজারে যাই, সাধারণ মানুষজন আমাকে এমন সব কথা বলে, খুব দুঃখ লাগে তখন। জানেন, এমন কথাও বলে যে স্যার, একটা গ্রুপের নাম বলো, ধরে বদমাইশ গ্রুপ, যারা ব্যাংক লুটপাট করেছে, বলে এরা টাকা চুরি করলি কর, দেশে কিছু শিল্প কারখানা কর, তাহলে তো আমরা চাকরি পাই। টাকাটা বিদেশে না সেখানে মাছ বিক্রি করে দেশে বলে কিছু কথা। তো মনে হয় এত 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 মানুষের প্রয়োজন, এত মানুষের হতাশা, এত কিছু আছে। তারপরে এই আন্দোলনটাকে একটা যৌক্তিক জায়গায় আপনাদের কাছে সবাই প্রশ্ন করে দিতে পারেনি কেন? এখানে অনেক ব্যাখ্যা আছে। অনেকে নেতৃত্বের ব্যর্থতার কথা বলেন, বিশেষ করে ঢাকা কেন্দ্রিক নেতৃত্বের ব্যর্থতার কথা বলেন, অনেকে সরকারের জুলুমের কথা বলেন। সত্যি কথা, এখন গায়েবী মামলার ইতিহাস তো পৃথিবীতে কোনো দেশে আছে বলে আমি জানি না। কিন্তু আমার মনে হয় কি, আপনাদের আরেকটা জায়গায় বিরাট ঘাটতি আছে। এই বইটা প্রসঙ্গে আমি সেটা বলি, সেটা হচ্ছে ন্যারেটিভের ঘাটতি। আপনাদের বিরুদ্ধে যে প্রচারণা হয়, মিথ্যা প্রচারণা হয়,
আপনারা সেগুলি ঠিক মতো জবাব দিতে পারেন না। আপনাদের কোনো রিসার্চ সেল নাই, আপনাদের কোনো ডেডিকেটেড মানুষ নাই। আমি আপনাকে এক্সাম্পল দেখাই। এই বইটা অনুবাদ হতে 6 বছর লাগলো করে, সেটা একটা প্রশ্ন। আপনার কি মনে হয় আওয়ামী লীগ নেত্রী সম্পর্কে এরকম একটা বই লেখা হলে এটা অনুবাদ হতে 6 বছর লাগতো না? তার চেয়ে ভয়াবহ বিশ্লেষণে যখন বেগম জিয়ার বিচার হয়, এই বিচারের মধ্যে বিতর্কিত কিছু এলিমেন্ট আছে, বিতর্কিত বিচার ছিল, সেটা নিয়ে আমি লিখেছি, বলেছি, মিজানুর রহমান খান লিখেছেন, আপনারা লিখেছেন, আপনারা বলেছেন। এইভাবে বলা না। এই যে এতগুলা বছর উনি জেলে আছে, বিএনপিতে কত বড় বড় দেখি আপনার আইনজীবী নেতা আছেন, ঝগড়া করতে করতে আবার একজন বহিষ্কার করেন, ইলেকশনে জিতেন, এত আইনজীবী, বড় বড় আইনজীবী আছেন। আপনারা কেউ কি থরো রিসার্চ করেছেন এই মামলাটা বিচারের মধ্যে কি কি অসঙ্গতি ছিল? আপনারা কি এটা ইন্টারন্যাশনাল যে জুরিস্ট কাউন্সিল আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, তাদের কাছে দিয়েছেন যে বিচারটা ফ্লড একটা বিচার? দেন নাই। কেন দেন নাই? আমার নিজের মনে প্রশ্ন বারবার আসে। আশ্চর্য কথা, এত বড় একটা সংগঠন, আপনাদের বেগম জিয়া ছাড়া আছে কি? উনি নাই, আপনারা নাই। উনি হচ্ছে অবিসংবাদিত একজন নেত্রী। ওনাকে এইভাবে জেলে রাখা হয়েছে। বিএনপির আইনজীবীরা আছেন, বিএনপিতে কি মিডিয়া সেল আছে, রিসার্চ সেল আছে, জানি না। আপনারা এই বিচারে কি অসঙ্গতি আছে সেটা খুঁজে বের করার মতো ক্ষমতা অবশ্যই বিএনপির মধ্যে আইনজীবীদের আছে, অনেক আছেন, অনেক বড় আইনজীবী। ইন্টারন্যাশনাল যে ফোরাম গুলো আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, জুরিস্টের অর্গানাইজেশন, এখানকার এমবিসি, সেখানে কি আপনারা বলতে পেরেছেন? এমনি মুখে বলা তো অন্য জিনিস, রাজনীতির মঞ্চে বলা তো অন্য জিনিস, এখানে বলা তো অন্য জিনিস। সেটা আপনারা কেন করেন না? আমি দেখলাম কয়েকদিন আগে বিএনপির ওয়েবসাইটে, 2 দিন আগে বা হয়তো গতকাল, আপনার একটা ভিডিও আপলোড করেছেন যে যখন ওখানে আওয়ামী লীগ নেত্রী একটা ইন্টারভিউ দিচ্ছেন, ওনাকে আবেদ খান প্রশ্ন করেছেন আপনারা জামাতের সাথে গিয়ে আন্দোলন করলেন কেন? উনি কি উত্তরটা দিয়েছে জানেন? স্ট্রেট বলেছে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে গেছি জামাতের সাথে, অস্বীকার করেন। এবং উনি বলেছেন আওয়ামী লীগ তার আদর্শ থেকে বিচ্যুত হয় নাই। সহজ কথা। এর আগে একটা পত্রিকা দেখেছি, উনি বলেছেন যে উনি শুধু আওয়ামী লীগের নেত্রী না, সকল বিরোধী দলের নেত্রী। বিরোধী দল বলতে জামাতকেও বুঝিয়েছেন। নিজামীকে পাশে নিয়ে উনি সংসদ থেকে পদত্যাগ করেছেন, সাংবাদিক সম্মেলন করেছেন। আপনাদের বিরুদ্ধে এই যে নিরন্তর প্রচারণা হয় বিএনপি জামাত, কথা বলি বিএনপি জামাত, বিএনপি জামাত, আপনারা কোনোদিন এই জিনিসগুলা ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লড়তে হবে? ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে, যায় নাই? ওদের রাষ্ট্রপতি পদপ্রার্থী গোলাম আজমের পা ছেড়ে সালাম করে নাই, একসাথে সংসদ থেকে পদত্যাগ করে নাই, একসাথে এর সাথে সাথে কিছু যায় নাই। এই নেগেটিভ গুলাকে আপনারা স্ট্রংলি বাংলাদেশের সাধারণ মানুষ কিছু বলতে পেরেছেন? বাংলাদেশে বিএনপি জামাত ইকুয়েটেড হয়ে গেছে কেন? বিএনপি জামাত গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনারা কি এটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে পেরেছেন? ওই ভিডিওটা পরশুদিন আপলোড হয়েছে কেন? 1996 এর ভিডিওটা বিএনপি ওয়েবসাইটে পরশুদিন আপলোড হয়েছে কেন? সবই তো পাওয়া যায়, আপনাদের ওয়েবসাইটে গেলে পাওয়া যায় না কেন? আপনারা কিন্তু চিন্তা করে দেখেছেন? একটা দল মানে কিছু জনসভায় ভাষণ দেওয়া, লোক জমায়েত করা, মানুষকে সংগঠিত করা না। এখন তো ন্যারেটিভের যুগ, বয়ানের যুগ। ওই বয়ানের বিরুদ্ধে শক্ত বয়ান, সত্যি বয়ান তৈরি করেছেন। আমি মাঝে মাঝে দেখি যে আবার খুব দুঃখ লাগে যে অন্য পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে 1971 সালে বেগম জিয়া কোথায় ছিলেন। তাই প্রশ্ন আপনারা তুলতে পারেন না? 1971 সালে আপনি কোথায় ছিলেন? কেন তুলেন না? আমি আশ্চর্য লাগে, কেন তুলেন না? এত জঘন্য মিথ্যাচার, এত জঘন্য অপপ্রচার হয়, এটার উত্তর দেওয়ারও একটা নৈতিক অনুভব করেন না? বিচ্ছিন্ন ভাবে দেন, বিচ্ছিন্ন ভাবে দিয়ে শহীদুদ্দিন রানী জেলেও গেছে, এর তো কোনো মূল্য নাই। আপনাদের রিসার্চ সেল কই? আপনার ওয়েব পেজটা কই? আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারি গণমাধ্যম, আপনি তো বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না, সমস্যা কি? নামই দেন বিএনপি টিভি, শক্তিশালী ভাবে করেন না। আপনাদের কি লোক কম আছে? আমি একটা সামান্য মানুষ, কালে ভদ্রে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই, আমার 1 মিলিয়ন ফলোয়ার আছে। আপনার দলের কয় মিলিয়ন ফলোয়ার আছে? এই প্রশ্নটা রেখে গেলাম। এখন আপনার এই জিনিসগুলো আপনারা বিবেচনা করে
আমি বারবার বলি, দেখেন এই যুগটা হচ্ছে প্রচারণার যুগ, শুধু দেশে না গ্লোবালিও। দেখেন প্যালেস্টাইনে হামলা চালাচ্ছে, ইসরায়েলের প্রচারণা আছে কিন্তু যে আমরা হামলা চালাচ্ছি না, আমরা আত্মরক্ষা করছি। কন্টিনিউয়াসলি এটা বলে যায়, কন্টিনিউয়াসলি। আমেরিকা আপনার ইরাকে বোমা মারলো, আফগানিস্তানে বোমা মারলো, কন্টিনিউয়াসলি একটা ন্যারেটিভ তৈরি করে গেল যে ওখানে কি রাসায়নিক বোমা আছে, ওখানে এই আছে। আপনাদের ন্যারেটিভ কোথায়? সত্যি ন্যারেটিভ, নিজেকে ডিফেন্ড করার ন্যারেটিভ। আপনাদের রিসার্চ সেল কই? আপনাদের অনেকে আছে আমি দেখি, মানে ভাব দেখলে মনে হয় কি যে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে, উনি একটু বড় নেতা হয়ে গেছে, কিছুদিন পরে উনি মন্ত্রী হয়ে যাবে। মানে ভাবটা হচ্ছে নিজের স্বার্থ চিন্তা। আরে বেগম জিয়া কি নিজের স্বার্থ চিন্তা করে রাজনীতি করেছিলেন? কি বেগম জিয়া রাজনীতি করেন? আমরা তো দূর থেকে দেখেছি, উনি যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন উনি স্বার্থ চিন্তা করেছিলেন, এটা তো উনি আগেই আপোষ করতে পারতেন। উনি যখন আপনার 111 গভর্নমেন্ট ছিল, ওইটার সাথে তো প্রথম আপোষ করতে তো ওনার কাছেই গিয়েছিল, করেছেন? আপনারা কে কি সাফার করেছেন? অবশ্যই আপনাদের অনেক নেতা কর্মী জীবন হারিয়েছে, উইথ ডিউ রেসপেক্ট টু দেম, আমি তাদের কথা বলছি না, অন্য যারা মোটামুটি ভালো অবস্থানে আছেন, আপনাদের জন্য ওনার স্যাক্রিফাইসের চিন্তা করেন। তা আপনি প্রথমে ডিসাইড করেন, আপনি কি আন্দোলনটা করছেন, নেতৃত্ব দিচ্ছেন, নেতা হচ্ছেন নিজের জন্য নাকি দেশের জন্য, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য? যখন এইভাবে চিন্তা করা যাবে আমি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা আন্দোলন করছি, তখন বেগম জিয়ার প্রতি আপনাদের সত্যিকারের রেসপেক্ট প্রতিফলিত হবে। উনি মানুষের ভোটাধিকারের আন্দোলন করেছেন। বাংলাদেশের মানুষ আজকে ধরেন 20-30 বছর পর আমরা কেউই থাকবো না, মরে যাবো, কিন্তু এইটুকু বিশ্বাস আমার আছে, জীবনে পড়াশোনা কম করি নাই, যে যদি কোনোদিন বেগম জিয়ার সত্যিকারের মূল্যায়ন হয়, এই যে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অবদান, অবশ্যই ওটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যাকে ভালোবাসতেন, বাংলাদেশের মানুষকে মুক্ত করতে চাইলে স্বার্থহীন ভাবে দেশের জন্য এই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা আন্দোলনের কাজ করেন। কে কি নেতা হলেন, কে কি পদ পেলেন, সেগুলি হচ্ছে অনেক বড় কথা। সরি, আমার ছোট মুখে অনেক বড় কথা বললাম, যদি ভুল হয় মাফ করবেন। ধন্যবাদ সবাই।